এর সিনোনিম সমার্থক শব্দ কোনটি? তাহলে ক্যান্ডিড মানে আমরা জানি যে স্পষ্টভাষী বা অকপট, যে স্পষ্ট কথা বলে। যার সঠিক সমার্থক শব্দ একটু পাই আমরা, সেটি হচ্ছে ফ্রাঙ্ক। আমাদের উত্তর হচ্ছে গ, লেখা আছে ফ্রাঙ্ক। তাহলে সিনোনিম অফ ক্যান্ডিড ইজ ফ্রাঙ্ক। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2012 এর প্রশ্নগুলো নিয়ে। যারা এনটিআরসি এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা শুধু প্রশ্নই দেখব না, প্রতিটি প্রশ্নের সহজ ব্যাখ্যা, ট্রিক্স এবং পরীক্ষায় আসার সম্ভাব্য রিলেটেড ইনফরমেশন নিয়েও আলোচনা করব। চলুন শুরু করি আজকের প্রশ্নভিত্তিক আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত থাকবে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক। তাহলে প্রথমে বাংলা অংশ দিয়ে শুরু করছি। লেখা আছে আংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? তাহলে আংশু শব্দের অর্থ হচ্ছে কিরণ, প্রভা বা দীপ্তি। সেটা লক্ষ্য করলে আমরা দেখব খতে আছে দীপ্তি। তাহলে আংশু শব্দের সমার্থক শব্দ হচ্ছে দীপ্তি। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের কি ঘটে, কি ধরনের পরিবর্তন ঘটে, সেটি আমাদের উত্তর করতে হবে। সমার্থক শব্দ ব্যবহারের ফলে শব্দের পুনরাবৃত্তি দোষ দূর হয় এবং বাক্যের বৈচিত্র্য বাড়ে, অর্থাৎ বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। উত্তর হচ্ছে গ। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে পৃথি, মদিনী, ধরিত্রী এগুলো সবই পৃথিবীর সমার্থক শব্দ। কিন্তু প্রাণদ শব্দ মানে হচ্ছে যা প্রাণ দান করে বা জলক। তাহলে গ, প্রাণদ। পৃথি শব্দের সমার্থক শব্দ নয় প্রাণদ। বাগধারা ও বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের কি প্রকাশ করে? যেহেতু প্রকাশ করে প্রতিটা শেষে আসে, কি প্রকাশ করে? বাগধারা ও বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। উত্তর হচ্ছে খ। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে তৎপুরুষ সমাসে পরপদ হচ্ছে প্রধান হয়। উত্তর হচ্ছে ক। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? আমরা জানি বিরাম চিহ্নগুলো বিভিন্ন জায়গায় বসে বাক্যের, কিন্তু বাক্যের শেষে বা প্রান্তে যে চিহ্নগুলো বসে তার মধ্যে একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এটি হচ্ছে একটি প্রান্তিক বিরাম চিহ্ন যা বাক্যের শেষে বসে। তাহলে প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন চিহ্ন। সাধু ভাষা সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায় তার গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থে প্রথম সাধু ভাষা শব্দটি ব্যবহার করেন। তাহলে রাজা রামমোহন রায়। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? খ নম্বর আছে খোদার খাসি। এটির অর্থ হচ্ছে ভাবনা চিন্তাহীন যে ব্যক্তি তাকে বোঝানো হয়েছে। খোদার খাসি বলতে কোনো দায়-দায়িত্ব বা ভাবনা চিন্তাহীন অলস ব্যক্তিকে বোঝায়। তাহলে উত্তর হচ্ছে খ। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ। ঘ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্যটি খুঁজে বের করতে হবে। সূর্য উদয় হয়েছে। এখানে সমস্যা হচ্ছে সূর্য উদয় হয়েছে না হলে উদিত হয়েছে হতো। তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। তার সৌজন্যে মুগ্ধ হয়েছি হতো, এখানে ভুল আছে। যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। এটা ঠিক আছে। বিধি লঙ্ঘন হয়েছে। বিধি লঙ্ঘিত হয়েছে। বিধি লঙ্ঘিত হয়েছে। তাহলে সঠিক হতো। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, সঠিক বাক্য। যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। লঙ্কা বাটা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? লঙ্কা বাটার ব্যাসবাক্য হচ্ছে ঘ, বাটা যে লঙ্কা, লঙ্কা বাটা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? ডক্টর সুনীতি কুমার মাগধী প্রাকৃতিক কথা বললেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার জন্ম গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে। তাহলে গৌড়ীয় প্রাকৃত। খ আনসার। কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস হচ্ছে খ, মৌমাছি। মৌ সংগ্রহ করে মাছি, মৌমাছি।
এখানে সংগ্রহকারী যে শব্দটা আছে এই টি লোপ পেয়েছে। অর্থাৎ মৌমাছি আছে কিন্তু সংগ্রহকারী মাঝখান থেকে নাই। এজন্য একে বলা হচ্ছে মধ্যপদলোপী অপধারায় সমাস। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার মিলন বোঝালে কোন সমাস হয়? সংখ্যাবাচক শব্দের সাথে সমাহার বা সমষ্টি বোঝালে তাকে দ্বিগু সমাস বলা হয়। যেমন ৩ মাথার সমাস, এই সমাহার, তেমাথা। এই যে যেমন ৩ সংখ্যাবাচক শব্দ বুঝে সমাহার বোঝাচ্ছে, একে বলা হয় এটা দ্বিগু সমাসের বৈশিষ্ট্য। উদ্ধত শব্দের বিপরীত শব্দ কোনটি? উদ্ধত শব্দ। উদ্ধত মানে হচ্ছে দম্ভ, অহংকার। তার ঠিক বিপরীত শব্দ হচ্ছে মার্জিত। সেটা যদি হয় তাহলে আমরা বা এ বিনয় এটা বোঝাচ্ছে। তাহলে গ তে আছে হচ্ছে বিনয়। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে উদ্ধত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনয়। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? আমরা জানি সাধুরীতিতে সাধারণত সব ধরনের পদ দীর্ঘরূপ লাভ করে, কিন্তু শুধুমাত্র অব্যয়ে দীর্ঘরূপ লাভ করে না। একটু উদাহরণ দেখি যে এই যে এখানে দেখি যে সাধুতে মৎস্য থাকলে মানে এটা বিশেষ্যর ক্ষেত্রে চলতিতে মাছ। আর আর এটা বিশেষণের ক্ষেত্রে তাহার থাকলে সংক্ষিপ্ত হয়ে তার হয়। কিন্তু এই যে অব্যয় এবং থাকলে সেটা সাধুতে থাক আর চলতিতে থাক একই রকমভাবে উচ্চারিত হয়। কোনো বর্ধিত বা সংকীর্ণতা হয় না। আবার যদি ক্রিয়ার কথা চিন্তা করি যে করিয়াছে সাধুতে হলে চলতিতে হচ্ছে করেছে। সুতরাং দেখা যাচ্ছে যে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া সব ক্ষেত্রেই সাধুরীতির পদটি দীর্ঘরূপ লাভ করে, কিন্তু অব্যয়ের ক্ষেত্রে চলতি ও সাধু একই রূপ। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে সমস্যমান পদ। যে সমস্ত পদগুলো একত্রিত হয়ে সমাসবদ্ধ পদে পরিণত হয় তার প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। আমাদের উত্তর হচ্ছে খ। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এটি কোন ধরনের বাক্য নির্দেশ করে? সরল, যৌগিক, জটিল, নির্দেশক বাক্য। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যতই ততই এই জাতীয় যদি থাকে তাহলে সেটি একটি জটিল বাক্য। তাহলে যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি একটি জটিল বাক্য। হরতাল কি ধরনের শব্দ? হরতাল কোন ভাষা থেকে বাংলা ভাষায় আসছে? এটি একটি গুজরাটি শব্দ। অর্থাৎ হরতাল শব্দটি গুজরাটি শব্দ। যদি আরো কিছু গুজরাটি শব্দের কথা বলি তাহলে আছে খদ্দর, যেমন এক ধরনের কাপড় আছে খদ্দর কাপড়। মেহেতা, গরবা ইত্যাদি। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে বহমান পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি একথায় কি বলে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় বলা হচ্ছে ইতিহাস বেত্তা। উত্তর হচ্ছে ঘ। বাক্যে এক পদের পর অন্য পদের শোনার ইচ্ছাকে কি বলে? এক পদের পর অন্য পদকে শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় পত্র শিরোনাম। খ। তাহলে একটি পত্রের বাইরের অংশের উপরে যেটা থাকে যেমন খাম বা পোস্টকার্ডের উপরে প্রাপক ও প্রেরকের যে ঠিকানা বা লেখা হয় এইগুলোকে বলা হয় শিরোনাম। আর চিঠিতে যা থাকে তাই হচ্ছে পত্রগর্ভ। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে ধ্বনি। ক। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলা ভাষার শব্দ সম্ভারকে উৎস অনুসারে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলি কি? এই যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই ৫ ভাগে ভাগ করা হয়। তাহলে বাংলা ভাষার শব্দ সম্ভারকে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি অংশ শুরু করছি ২৬ থেকে ৫০ নম্বর প্রশ্ন। বেসিক ফর্ম অফ দ্য সেন্টেন্স লেট রহিম টেল দ্য ট্রুথ। এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট দিয়ে শুরু হয়ে গেছে। লেট দিয়ে শুরু হলে আমরা জানি লেটেই থাকে অপরিবর্তিত। লেট দিয়ে শুরু হবে। লেটের সাথে কি হবে? লেট সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে লেট দ্য ট্রুথ। তারপরে হবে ভার্বের ৩ নাম্বার ফর্ম। তাহলে ভার্বের ৩ নাম্বার ফর্ম কি হবে? টেল, টোল্ড, টোল্ড। তাহলে লেট দ্য ট্রুথ, টোল্ড এর আগে হবে টেল, টোল্ড আ এটা এটা হচ্ছে বি ভার্বকে নিবে। লেট দ্য ট্রুথ বি টোল্ড আর রহিম মানে বাই রহিম। তাহলে লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম হচ্ছে লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম।
Let the truth be told by Rohim. Let the truth be told. Let the truth be told by রহিম। ও খ নম্বরে আছে যে লেট দ্য, এখানে যেহেতু হিম আছে শুধু এটা বাদ যাবে। লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম, এটি হচ্ছে আমাদের উত্তর। কারণ এই যেখানে ইজ আছে, ইজ হবে না। তারপরে লেট রহিম দ্য ট্রুথ বি টোল্ড একেবারে অসঙ্গত একটি সেন্টেন্স। আমাদের উত্তর হচ্ছে প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স লেট রহিম টেল দ্য ট্রুথ। প্যাসিভ ফর্ম হচ্ছে লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম। খ, ইট ইজ নাও 15 minutes past 4। 15 minutes মানে হচ্ছে 15 মিনিট, past 4 মানে 4টা পার হয়ে 15 মিনিট। তার মানে 4টা বেজে 15 মিনিট এখন। এখন 4টা বেজে 15 মিনিট, ক নাম্বারে আছে। এখন 4টা বেজে 15 মিনিট। আর পাশাপাশি একটা জিনিস, একটু উদাহরণ দিই যে ইট ইজ a quarter to 4 মানে হচ্ছে 15 মিনিট কম 4টা। Your conduct admits dash no excuse। admits সবসময় অফ প্রেপোজিশনটাকে নেয়। admits of no excuse। তাহলে your conduct admits of no excuse। Choose the correct English translation of ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই। ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই। তার মানে হচ্ছে বড়, বড় কথা বলা কিন্তু আসলে সম্বল কম। এটি একটি প্রবাদ বাক্য। এর ইংলিশটা হচ্ছে বিগ বোস্ট স্মল রোস্ট। ঘ নাম্বার। তাহলে ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, এর ইংরেজি হচ্ছে বিগ বোস্ট স্মল রোস্ট। মুখটা নোজ ড্যাশ সিং। তাহলে স্কিল প্রকাশের ক্ষেত্রে নো নয়, হাউ টু নো দিয়ে প্রকাশ করতে হয়। মুক্তা নোজ হাউ টু সিং। ঘ। সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দের সিনোনিম সমার্থক শব্দ কোনটি? তাহলে ক্যান্ডিড মানে আমরা জানি যে স্পষ্টভাষী বা অকপট, যে স্পষ্ট কথা বলে। যার সঠিক সমার্থক শব্দ একটু পাই আমরা, সেটি হচ্ছে ফ্রাং। আমাদের উত্তর হচ্ছে গ, লেখা আছে ফ্রাং। তাহলে সিনোনিম অফ ক্যান্ডিড ইজ ফ্রাং। দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ লাইস ইন ইটস। এটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কোথায় নিহিত থাকে? নিহিত থাকে হচ্ছে হলো টপিক সেন্টেন্সে। খ, কারণ টপিক সেন্টেন্সটা দেখেই বোঝা যায় যে এটার মূল আইডিয়াটা কি আছে। সরি। হার্ডলি হ্যাড হি এন্টার দ্য রুম দেন ইলেকট্রিসিটি। হার্ডলি হ্যাড থাকার কারণে যাই হোক পরে পাস্ট ফর্ম বসবে, কিন্তু এই বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টাকে গো অফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে পাস্ট হলে কি হবে? ওয়েন্ট অফ হবে। ক নাম্বার হচ্ছে ক। রিপোর্ট ইজ ইউজুয়ালি রিটেন ইন। রিপোর্ট সাধারণত লেখা হয় ডাইরেক্ট স্পেস, ইনডাইরেক্ট স্পেস, শর্ট স্পেস, ইমপ্লিসিট স্পেস। আসলে রিপোর্ট লেখার ক্ষেত্রে ওই ন্যারেশনের ডাইরেক্ট ইনডাইরেক্ট নিয়ম মেনে চলা হয় না, বা শর্ট দিয়েও হয় না। এটি মূলত ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটিতে বিভিন্ন ধরনের সংমিশ্রণে লেখা হয় এবং ব্যাকরণের গতানুগতিক যে নিয়মকানুন সেটা হুবহু মেনে চলা হয় না। উত্তর হচ্ছে ঘ। রিপোর্ট ইজ ইউজুয়ালি রিটেন ইন ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেল? জেল শব্দটির বিপরীত শব্দ অ্যান্টোনিম কোনটি? তাহলে জেল মানে হচ্ছে প্রবল উৎসাহ, যার বিপরীত হচ্ছে অ্যাপাথি মানে উদাসীনতা। উৎসাহের বিপরীত হচ্ছে উদাসীনতা। এটা আমাদের উত্তর হচ্ছে ক, অ্যাপাথি। তাহলে দ্য অ্যান্টোনিম অফ জেল ইজ অ্যাপাথি। লিঙ্কার্স আর ইউজড ইন। লিঙ্কার্স মানে সংযোগকারী। কোন কোন গ্রামাটিক্যাল কোন জায়গায় লিঙ্কার্সগুলো ইউজ করা হয়? রিপোর্ট লেখার ক্ষেত্রে, শর্ট স্টোরিতে, এসেতে, প্যারাগ্রাফে। তাহলে আমরা জানি যে আ একটি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্কার্স ইউজ করা হয়। যেমন প্যারাগ্রাফের বিভিন্ন সেন্টেন্সগুলো যোগ করার জন্য লেখা হয় ফার্স্টলি, মোরওভার, ইন এডিশন টু, হাউএভার, বাট, এন্ড ইত্যাদি লিঙ্কার্সগুলো ইউজ করা হয় একটি প্যারাগ্রাফকে সম্পূর্ণ করার জন্য। তাহলে লিঙ্কার্স আর ইউজড ইন প্যারাগ্রাফ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এই ৪ টির মধ্যে কোনটি সঠিক বাক্য? আই অ্যাম মোর সিনিয়র টু রহিম। মোর সিনিয়র, সিনিয়র নিজে কম্পারেটিভ, সাথে মোর আছে, তাহলে এটা ইম্প্রপার ইউজ। আই অ্যাম সিনিয়র দ্যান রহিম। সিনিয়র কখনো দেন হয় না, সিনিয়র শব্দটি সবসময় টু কে ব্যবহার করা হয়, সিনিয়র টু হয়। আই এম সিনিয়র টু রহিম, এইটি। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, আই এম সিনিয়র টু রহিম। ঘটা যদি দেখি, এখানে একটু দেখবো যে আই এম মোর সিনিয়র দ্যান রহিম। তাহলে এখানে
এই যে মোর, ডাবল কম্পারিশন, রং ইউজ অফ ইংলিশ ওয়ার্ড, এটি নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। আই ডোন্ট মাইন্ড জাস্ট আ কাপ অফ টি। টি বসবে শূন্যস্থান। আই ডোন্ট মাইন্ড ওর উইদাউট ক্যানট হেল্প ইত্যাদি যদি থাকে তাহলে তারপরে ভার্বের আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে ভার্বের আইএনজি যুক্ত, আই ডোন্ট মাইন্ড, ভার্বের আইএনজি এই হতে আছে টেকিং আ কাপ অফ টি। এটি হচ্ছে উত্তর। ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ। আবার বলি, ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ, তাহলে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ওয়ান্টেড আছে প্রথম অংশের ভার্বটা, তাহলে পরের অংশটা উড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একটু উদাহরণটা লক্ষ্য করি। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে এখানে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর ইফ ইউ ওয়ান্টেড যদি এখানে পাস্ট থাকে তাহলে এখানে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো সেটা যদি হয় তাহলে আমাদের উত্তরটা হচ্ছে খ, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হচ্ছে, ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প ইউ। পরের প্রশ্নে যাচ্ছি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেভ? সেভ শব্দটা নাউন ফর্ম কোনটি? সেভ হলো কি ভার্ব বা ক্রিয়া। এর নাউন ফর্মটা হচ্ছে সেফটি, নিরাপত্তা। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। তাহলে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেভ ইজ সেফটি। গ। Select the correct preposition to complete the sentence. I went dash great sufferings. কোনো কষ্টের মধ্যে দিয়ে যাওয়া বা অভিজ্ঞতা লাভ করা বোঝালে গো থ্রু ব্যবহার করা হয়। তাহলে আই ওয়েন্ট থ্রু, গো থ্রু, ওয়েন্ট থ্রু মানে হচ্ছে গিয়েছিলাম এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তাহলে জাস্ট গ নাম্বার থ্রু আছে, আর হচ্ছে গো এর জায়গায় ওয়েন্ট হয়ে গেছে পাস্ট হওয়ার কারণ। তাহলে উত্তরটা হচ্ছে কি, আই ওয়েন্ট থ্রু আ গ্রেট সাফারিং। আই ওয়েন্ট থ্রু গ্রেট সাফারিং। উত্তর হচ্ছে গ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের চারটি সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক? করি একটু। ক, উই শুড ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য থেফটস। তাহলে এটা তো সঠিক মনে হচ্ছে। উই মাস্ট ইনফর্ম দ্য থেফট অফ দ্য পুলিশ। তাহলে পুলিশের জায়গায় থেফট আর থেফটের জায়গায় পুলিশ আছে, এটা ভুল আছে। উই মাস্ট ইনফর্ম দ্য পুলিশ ফর দ্য থেফট। উই মাস্ট ইনফর্ম দ্য পুলিশ ফর দ্য থেফটস। আচ্ছা, উই শুড ইনফর্ম দ্য পুলিশ বাই দ্য থেফট। বাই দ্য থেফট হবে না। তাহলে আমাদের উত্তর হবে উই মাস্ট যে নয়, উই শুড। কর্তব্য বোঝাতে শুড বোঝায়। এই যে কাউকে কোনো কিছু জানানোর অর্থ ইনফর্ম সামওয়ান অফ। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হবে ক, উই শুড ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য থেফটস। হাউ লং উইল ইউ ক্যারি মি? হি সেইড টু মি। তাহলে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হি সেইড টু মি এটা যদিও শেষে গেছে, এটা শুরুতেই বসতে পারে। শেষ আর শুরু একই বিষয়। তাহলে আমাদের যখন ইনডাইরেক্ট হবে তখন হি সেইড টু মি টা হবে কি, হি আস্কড মি হবে। তাহলে হি আস্কড মি সবগুলোতেই আছে, দেখা যাচ্ছে হি আস্কড মি। আর হাউ যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে, তাহলে হাউটাও বসবে, অবিকল ওভাবেই বসবে। এখানে আছে হাউ লং, যথাযথ বসছে হাউ লং। আর উইল ইউ আছে, তাহলে উইলটা হয়ে যাবে হচ্ছে উড, আর ইউটা হয়ে যাবে আই। হাউ লং আই উড ক্যারি হিম। এবং এখানে যদি ইন্টিগ্রেটিভ আছে, কিন্তু যখন ইনডাইরেক্ট সেন্টেন্স আসবে তখন এটা অ্যাসার্টিভ এর মতো হয়ে যাবে। পরের অংশটা আর প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, উঠে যাবে। তাহলে এখানে আমরা কোথায় পাচ্ছি, হাউ লং আই উড ক্যারি হিম। এই যে খ নাম্বার আছে, এই খ নাম্বার আছে। তাহলে হি আস্কড মি হাউ হাউ লং আই উড ক্যারি হিম। প্রশ্নবোধক চিহ্ন উঠে গেছে, উত্তর হচ্ছে খ। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন শব্দের অ্যাডজেক্টিভটা, এই কন্ট্রিবিউশন একটি নাউন, আর এর অ্যাডজেক্টিভটা হচ্ছে কন্ট্রিবিউটরি। খ, আনসার হচ্ছে খ, কন্ট্রিবিউটরি। ভূমিকাপূর্ণ, ভূমিকামূলক। কন্ট্রিবিউশন মানে হচ্ছে ভূমিকা, এটা ভূমিকামূলক। চুজ দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। সঠিক ট্যাগ কোয়েশ্চেন কোনটা, এটা বের করতে হবে। লেট মি সি দ্য বাস গোজ 10 past। তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে যদি শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ হয়। ট্যাগ কোয়েশ্চেন হয় উইল ইউ, লেট দিয়ে শুরু হয়। তাহলে সেটি যদি হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, উইল ইউ। হি হ্যাজ কাম হিয়ার উইথ আ ভিউ টু ড্যাশ উইথ মি। উইথ এ ভিউ টু থাকলে
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা একটু আগেও একটা প্রশ্ন পেয়েছিলাম। আস্তে, আস্তে ঘতে negotiating with me উত্তর হচ্ছে ঘ। He has come here with a view to negotiating with me. At linkers word, you may accept the job. এখানে লিঙ্কার ওয়ার্ডটা কি হবে? You may wait for better job. তাহলে দুটি বিকল্পকে আলাদা বোঝাতে সংযোগ করা হয় যে লিঙ্কার দ্বারা, সেটা হচ্ছে or। অর্থাৎ সেন্টেন্সটি হচ্ছে you may accept the job or you may wait for a better job. The client lodged a complaint. The cashier. এই শূন্যস্থানে কি হবে? এই যে লস্ট কমপ্লেন বসে হচ্ছে এগেইনস্ট, লস্ট এগেইনস্ট মানে অভিযোগ দায়ের করা। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? দ্য ক্লায়েন্টস লস্ট আ কমপ্লেন এগেইনস্ট দ্য ক্যাশিয়ার। তিনি পদত্যাগ করেছেন। আচ্ছা, পদত্যাগ করেছেন। রিজাইন নো প্রিপোজিশন বসে রিজাইনের সাথে। যদি নো প্রিপোজিশন লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে রিজাইন প্রিপোজিশন আছে, শুধু গতে প্রিপোজিশন নাই। তাহলে হি হ্যাজ রিজাইনড হিজ পোস্ট, এটি হচ্ছে আনসার। তিনি পদত্যাগ করেছেন, ইংরেজি হচ্ছে হি হ্যাজ রিজাইনড হিজ পোস্ট। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আ প্যারাগ্রাফ? একটা প্যারাগ্রাফে কতগুলো পার্ট থাকে? আমরা জানি একটা প্যারাগ্রাফে ৩টি পার্ট থাকে আদর্শ প্যারাগ্রাফে। সো টপিক সেন্টেন্স থাকে, বডি বা ডেভেলপমেন্টস থাকে, আর টার্মিনেটর বা এন্ডিং থাকে। আচ্ছা, সাধারণ জ্ঞান অংশে যাচ্ছি এবার আমরা। তবে একটা বিষয় বলে রাখি, এই সাধারণ জ্ঞানগুলো যেহেতু আগের, সেটা সমসাময়িক সাধারণ জ্ঞান ছিল, কিছু আমাদের জন্য প্রযোজ্য নয়। তারপরে সেই সব সাধারণ জ্ঞানের সাথে সাম্প্রতিক তথ্যগুলো সংযোজন করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য। সেগুলো জানলে উপকার হবে। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর কোথায় অবস্থিত? এই যে নাটোর জেলার লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় এই বধ্যভূমি অবস্থিত। উত্তর হচ্ছে নাটোর। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী হচ্ছে নিশাত মজুমদার। 19শে মে 2012 সালে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট বিজয় করেন। মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন? এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তারেক মাসুদ। 2012 সালে জি8 শীর্ষ সম্মেলন কততম? আচ্ছা, জি8 সালে কততম ছিল সেটি জানতে চেয়েছে। আচ্ছা, সেটি ছিল হচ্ছে উম বর্তমান তরটিতে হচ্ছে জি8 বা যা এখন জি7 এ পরিণত হয়েছে। রাশিয়াকে বাদ দেওয়ার পর শীর্ষ সম্মেলন 51তম 2025 সালে জুনে কানাডায় অনুষ্ঠিত হয়। আচ্ছা, 52তম অনুষ্ঠিত হবে 2026 সালে জুন মাসে ফ্রান্সে। এই তথ্যগুলো একটু মনে রাখলে হবে। কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংস্থা? ব্রাদারহুড মিশরের রাজনৈতিক সংস্থা। নিম্নের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে? যথারীতি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, বাকিদের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই। যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? 1863 সালে যুক্তরাষ্ট্রে দাসপ্রথার বিলুপ্তি হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? আমরা জানি প্রতি বছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তর হচ্ছে ক, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সার্ক সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। আমরা জানি নেপালের রাজধানী কাঠমান্ডু, যেখানে সার্কের সচিবালয় অবস্থিত। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা ধর্মপাল। ক। কোন বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ। আর জেলার সংখ্যা কতটি? 13টি। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম? আচ্ছা, বর্তমান নির্বাচন কমিশনার সিসি হলেন এম এ নাসির উদ্দিন। তিনি বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এইটুকু মনে রাখলে আমাদের জন্য উপকার হবে। নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই? বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের। বাংলাদেশের সাথে তাইওয়ানকে চীনের অংশ মনে করে এবং দেশটির সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখেনি। তাহলে তাইওয়ান। হচ্ছে তাইওয়ান। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত করা হয় ইউরিয়া সার। নাইট্রোজেন সমৃদ্ধ সার হচ্ছে ইউরিয়া। পরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঘ নাম্বার 1 জুলাই।
1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে? আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 1773 সালে লর্ড কর্নওয়ালিস বাংলায় ভূমি রাজস্ব ব্যবস্থার একটি প্রবর্তন করেন, যেটি আ চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি। অর্থ এর এর ভা এর পুরো অর্থ হচ্ছে কি? ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, আইপিসিসি, জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা। স এরপরে আসি, শ্বেত বামন বা হোয়াইট ড্রাফট কি? হোয়াইট ড্রাফট হচ্ছে মৃত তারকা। নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর বিবর্তনের ফলে স্তর শ্বেত বামন এ পরিণত হয়। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত হচ্ছে 1:700। উত্তর হচ্ছে ক। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? গাছের পাতা অনেক সময় ফসফরাসের অভাবের কারণে বেগুনি বর্ণ ধারণ করে। উত্তর হচ্ছে খ। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে আ অ্যাডা আগাস্টা। খ। উত্তর হচ্ছে গ, অ্যাডা আগাস্টা। প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে অ্যাডা আগাস্টা। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? তাহলে ওয়াল স্ট্রিট অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ তে। তাইওয়ানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? যাই হোক, ২০১২ সালে যখন প্রশ্নটি হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ইংলাক সিনাওয়াত্রা। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পুমথাম ওয়াচেচাই। তিনি ২০২৫ সালে দায়িত্বভার গ্রহণ করে বর্তমান পর্যন্ত আছেন। তো আজকে এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন। সব প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ুন, নিজেকে শানিত করুন, প্রস্তুত হন পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে।